এসব গোপন কথা সবাইকে বলতে নেই। বলবো এইখানে দাদা, পয়সা এমন জায়গায় থাকে, শাস্ত্র বলে দিয়েছে পয়সা প্রধানত থাকে কোথায় জানো? বাণিজ্যে বসতি লক্ষ্মী। ব্যবসা যদি কেউ ঠিক ঠিক করতে পারে, লোক না ঠকিয়ে ভালো করে যদি কেউ ব্যবসা করতে পারে, তার গুডউইল যদি একবার তৈরি হয়ে যায়, তা টাটা কোম্পানিকে দেখুন, লরি থেকে শুরু করে সেফটি পিন পর্যন্ত, কি নুন পর্যন্ত ছাড়ছে না, নুনও টাটার। একবার গুডউইল তৈরি হয়ে গেলে এবং কাজে যদি ফাঁকি না থাকে, জনসেবায় যদি ফাঁকি না থাকে, সেই ব্যবসা দাঁড়াবেই দাঁড়াবে। তাই ব্যবসার মধ্যে পয়সা থাকে সব থেকে বেশি। ওই জন্য বলছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। আর তারপর তদর্থং কৃষি কর্মণি, তার অর্ধেকটা থাকে চাষবাসে। আর তদর্থং রাজসেবায়া, রাজসেবা, যদি কেউ সরকারি চাকরি করে তাহলে চাষের থেকে, চাষের কাছে যা আছে তার কাছে অন্তত টাকা পয়সা থাকবে। তারপরে ভিক্ষায়াং নৈব নৈব চ, ভিক্ষাকারীর কাছে কিন্তু লক্ষ্মী থাকবে না। তাহলে লক্ষ্মী তিন জায়গায় থাকে, ব্যবসা সব থেকে আগে। ওই জন্য চেষ্টা করা উচিত ব্যবসা। আমি সকলের কাছে অনুরোধ করব, আমাদের যারা যারা ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে বলবো যে চাকরির আশা না করে, চাকরি যদি হয়ে যায় ভালো কথা, কিন্তু চাকরি হলো না বলে জীবনটাই আমার ব্যর্থ, এটা ভাবার কোনো মানে নেই। কোন রকম ভাবে একটা ছোটখাটো ব্যবসা যদি ঠিক দাঁড় করাতে পারে, সে কিন্তু আরো 10 জনের কাজের ব্যবস্থা করে দিতে পারে। কাজেই ব্যবসাটা কিন্তু আমাদেরকে ছোট থেকেই উৎসাহিত করতে হবে, বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে, তারা বড় হয়ে যেন ব্যবসায়ী হয়। কেন না? ব্যবসার উপর পুরো দেশের অর্থনীতি নির্ভর করে। দেশের অর্থনীতি কি চাকরি করা লোকের উপর নির্ভর করে? না দেশের অর্থনীতি চাষের উপর নির্ভর করে? মূল অর্থনীতিটা দাঁড়িয়ে আছে ব্যবসার উপরে। সেই জন্য ব্যবসাটা করতেই হবে। দিদিও চাকরি দিতে পারবে না, মোদিও চাকরি দিতে পারবে না। ভোট আপনারা দিয়ে যাবেন, কিন্তু চাকরির আশা করবেন না। নো দিদি নো মোদি, কেউ চাকরি দিতে পারবে না। কারণ চাকরি কোথায়? মনে করুন স্কুল টিচার হবেন, আপনার পাড়ায় যে স্কুলটা আছে সেখানে দুখানা স্কুল তৈরি হয়েছে কি? যে ছোটবেলায় একটা স্কুল দেখেছিলেন ওই স্কুলটাই এখনো চলছে কিনা তার ঠিক নেই। তাহলে স্কুল যখন তৈরি হলো না, চাকরিটা বাড়বে কোত্থেকে? এগুলো তো বুঝতে হবে, চাকরির জায়গাটা কোথায়। সেই জন্য ভোট দিয়ে যান, কিন্তু চাকরির আশা করবেন না। যখন আপনি নিজে একটা ঠিক ঠিক ব্যবসা দাঁড় করাতে পারবেন, দেখবেন ওই সরকারি আবার আপনার কাছে হাত পাচ্ছে, ট্যাক্স দাও, ট্যাক্স দাও, ইনকাম করছো করো, কিন্তু আমায় ট্যাক্স দাও, দেহদান দেহদান, তাই না? ওই জন্য চাকরি থাক, যদি কপালে জুটে যায় ভালো কথা, কিন্তু ওটা হলো না মানে জীবন ব্যর্থ হয়ে গেল, এই দৃষ্টিভঙ্গি মোটেই ভালো না। এটা বাঙালি জাতির একটা দৃষ্টিভঙ্গি যে পড়াশোনা মানেই শুধু চাকরি করতে হবে, তা কিন্তু না। বাণিজ্যে বসতে লক্ষ্মী, তদর্থং কৃষি কর্মণি, তদর্থং রাজসেবায়াং ভিক্ষায়াং নৈব নৈব চ। তাহলে ব্যবসায় যদি লক্ষ্মী থাকে, ব্যবসা কর। তুই পারবি না তো তোর ছেলেকে পাঠা। আমার ছেলে পারবে না? তা তোর মেয়ে কই? সারাদিন যদি ঝগড়া না হয় ভাত হজম হবে না। কুল গাছের কাছে গিয়ে চুলকে খুলে দিয়ে কাটা গাছের সঙ্গে লাগিয়ে কাটা গাছের সঙ্গে ঝগড়া করে। একটা কথা বলবো, আমড়া গাছে কি আর আম হয়? তুই যেমন ঝগড়াটা, তোর মেয়েও তেমন ঝগড়াটা। কি করবো? আরে বাবা, তোর পেটের মেয়েকে তুই বুকে করে রাখ, কিন্তু তোদের বাড়িতে কেউ কি নেই যে আমার সঙ্গে ব্যবসা করতে যেতে পারে? কে? তোদের বৌমা কই?
কি সুন্দর চুল। কিন্তু আবারটা কি? হ্যাঁ ঠিক আছে বলছি, কিছু মনে করেন না। বৌমায়ের স্বভাবটা একবারে ভালো নয়। রাম বলো, রাম বলো। রাম রাম। কি করেছে কি? ও রাস্তায় যাবার সময় এদিক ওদিক দেখে? তো পৃথিবীর এত সুন্দর সৌন্দর্য শোভা দেখবে না? আচ্ছা ঠিক আছে, আমাকে অত বোঝানোর দরকার নেই। আমি তোদের বৌমাকে বলছি, আমার সঙ্গে যদি যায় এদিক ওদিক তাকানো চলবে না। বৌমা, রাধে, তুমি শাশুড়িকে হাত জোর করে বলো যে আমাকে যদি মথুরায় আজকে যেতে দাও, এদিক ওদিক তাকাবো না, এক পানে চাইবো। কোনদিন এদিক ওদিক তাকাবো না, একদিকে চেয়ে নেবো। বলেছে তো? তাহলে আমি একই পানে চাইবো, একই পানে চাইবো, কোনো এদিক ওদিক চাইবো না মা, একই পানে চাইবো। আমি এদিক ওদিক চাইবো না, একই পানে চাইবো, এদিক ওদিক চাইবো না, মুখে বলছে এদিক ওদিক চাইবো না, আর মনে কি বলছে? মনে অন্য কথা বলছে। মুখে বলছে এদিক ওদিক চাইবো না, আর মনে কি বলছে? আমার পরাণ মধুর বদন বিনা আমি এদিক ওদিক চাইবো না, আমার পরাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইবো না, আমার পরাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইবো না, আমার পরাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইবো না, আমার পরাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইবো না, আমার পরাণ মধুর বদন বিনা, একই পানে চাইবো। অনুমতি পেয়ে গেছিস যখন রাধে, আর বিলম্ব নয়, চল তাহলে। পশরা সাজিয়েছিস তো? ললিতা বিশাখা সাথে চলে যাইতে পথে, বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, আমার কত সাধে বাড়াইছে পাগো, কত সাধে বাড়াইছে পাগো, কত সাধে বাড়াইছে পাগো, লীল ভাবসার এলাইল কেশভা, উঠলিল ভাবসার এলাইল কেশভা, ধরণী না যায় রাধার গাগো, ধরণী না যায় রাধার গাগো, প্রেমে অঙ্গ টলমল, প্রেমে অঙ্গ টলমল, দুটি আঁখি ছল ছল, প্রেমে অঙ্গ টলমল, দুটি আঁখি ছল ছল, আর বদন করে ঝলমল, দুটি আখি ছল 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 করে ঝলমল, আখি ছল ছল, প্রেমে অঙ্গ টলমল, ওগো তোরা দেখ না রাধার। ললিতা, ওই দেখ রাধারানীর মুখ থেকে কখনো ঘুমটা সরে না রে। আর সেই রাধারানীর মুখ থেকে ঘুমটা সরে গেছে, শুধু তা নয়, তার আঁচলটা মাটিতে লুটাচ্ছে। ওর কি দিক বিদিক জ্ঞান নেই? ওগো তোরা দেখ না রাধা, রাধা উড়ো। এটা একটা মূল্যবান গান, দান দিলাম।
ইয়োর তালে উড়নি পড়েছে ভয়ে উড়নি পড়েছে উড়নি পড়েছে ভয়ে ঘাম কহিলে আমার গোবিন্দ ধন মিলবে কেন? এমন অনুরাগ তো যার তার ভাগ্যে হয় না। অনুরাগে রাধার উড়নি ধুলা লুটায় ও আমাদের রাধার আবার কি অনুরাগ রে। দেখো দেখো আমাদের রাধার জল অনল জ্ঞান নাই, পথ জ্ঞান নাই। অনুরাগে উড়নি ধুলায় লুটায়, লুটাবে না কেন? আমাদের রাধার বাহ্য, আমাদের রাধার বাহ্য স্মৃতি বাহ্য স্মৃতি নাই। ও আমাদের রাধার কি অনুরাগ রে। ওই দেখো অনুরাগে রাধার উড়নি ধুলায় লুটায়, রাধার বাহ্য স্মৃতি নাই কেন? রাধার মন মিন ডুবেছে কৃষ্ণ প্রেম সর সরোবরে। ও আমাদের রাধার এইবার শেষ কথা। কি অনুরাগ রে। এমন অনুরাগ তো যার তার ভাগ্যে হয় না, কিন্তু যার হয় তার
হারানো অনুরাগ যার হয় তার এমনই হারানোর অনুরাগ যার হয় তার এমনই কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনই কৃষ্ণ কৃষ্ণ অনুরাগ যার হয় আমাদের রাধার উড়নি পড়েছে ভুঁয়ে ঘাম চুয়াইছে মুয়ে হাত উড়ে পড়েছে ভুলে ধান চুয়াইছে মুখ করে ঝলমল রে চাঁদ মুখ করে ঝলমল রে চাঁদ মুখ করে ঝলমল রে হিয়ায় প্রবল মন হেম কাটি শোভে ভালো হিয়ায় প্রবাল মাল হেম প্রতি শোভে ভালো দুটি আঁখি করে ছল ছল রে দুটি আঁখি করে ঝলমল রে রাধারানী যাচ্ছেন আপন মনে কৃষ্ণ কথা কইতে কইতে পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ পথে যেতে কহে কথা কারু পর সঙ্গ আমি গরব করে বলতে পারি আমি গরম করে বলতে পারি আমার মধুর নামে মধুর কারবার আছে গরব করে বলতে পারি আমার মতো মধু কারবাই আছে গরম করে বলতে পারি আমার মধুর মতো মধু কারবার আছে শুধু এই বৃন্দাবনে নয় ত্রিভুবনে মধু মধু কারবাই আছে বৃন্দাবনে নয় ত্রিভুবনে আমার মতো মধু কারবাই আছে নয় ত্রিভুবনে আমার মতো মধু কারবাই আছে আমি গরম করে বলতে পারি পথে যেতে কহে কথা কারু পর সঙ্গ প্রেমে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ আর প্রেমে অঙ্গ ধর ধর পুলকিত অঙ্গ থরথর করে কাঁপছে অষ্টসাত্ত্বিক ভাব একসঙ্গে উদয় হয়েছে রাধারানীর অঙ্গে যদি কেউ কাউকে ভালোবেসে রাস্তায় বেরোয় বাবা তার কথা চিন্তা করতে করতে 8 রকমের ভাব উদয় হয় রসশাস্ত্র বলছে তে স্তম্ভ সেদ রোমাঞ্চা স্বরভঙ্গস্য মে বধূ বৈবর্ণ্যম অশ্রু প্রলয় ইত্যষ্টৌ সাত্ত্বিক একে বলে অষ্টসাত্ত্বিক ভাব স্তম্ভ যেন শরীর চলতে চায় না ছেদ এমন এক ধরনের অদ্ভুত ঘাম বেরোয় সেই ঘাম কিন্তু নোনতা নয় রোমাঞ্চ মানে অঙ্গ পুলকিত হয়ে ওঠে স্বরভঙ্গ কথা বলতে গিয়ে কথা আটকে যায় কথা পরিষ্কার বলতে পারে না কৃষ্ণ বলতে গিয়ে কৃষ্ণ আর বলতে পারছে না স্বরভঙ্গ বেপথু মানে কম্পন বৈবর্ণম গায়ের রংটা পাল্টে যায় সোনার মতো রাধারানীর গায়ের রং আর লাল টকটকে হয়ে গেছে মুখটা অশ্রু নয়ন দিয়ে অশ্রু বিগলিত হয় প্রলয় কৃষ্ণ ছাড়া পৃথিবী যেন শূন্য বলে মনে হয় তার কাছে এই অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে এমন সময় সামনে দেখতে পাচ্ছে যে আকাশের বিদ্যুৎ আর মেঘ যেন কদম তলায় এসে উপস্থিত হয়েছে আকাশে মেঘ বিদ্যুৎ থাকে তো কিন্তু যেন কদম তলায় মেঘ আর বিদ্যুৎ দেখা যাচ্ছে তো
তাই বুড়িমার আড়ালে গিয়ে রাধারানী বলছে, ও বুড়িমা, এ কি গো, যে জিনিস আকাশে থাকে সেটা কদম তলায় কেন? মথুরার পথে যেতে আর পথ নাই, মথুরার হাটে যেতে আর পথ নাই, পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানাই। এই রাস্তা ছাড়া তো আর রাস্তা নেই, আর এই রাস্তার মাঝখানে কৃষ্ণ বসেছে কদম তলায়। কিভাবে বসেছে? রাস্তার ঠিক মাঝখানে একটা বড় কলসি, মাটির কলসি রেখে দিয়ে ফুলের মালা দিয়ে সেটাকে সাজিয়েছে। আর ওই মাটির কলসির বড় একটা কলসি রাস্তার মাঝখানে, সেই মাটির কলসির গায়ে লিখে দিয়েছে দান ঘট, মানে যার কাছ থেকে যা কর আদায় করা হবে, ইন ক্যাশ অর ইন কাইন্ডস, যে কোনো ভাবে, ক্যাশেও হতে পারে, ক্যাশ ছাড়া কাইন্ডসেও হতে পারে। মনে করুন যদি আপনার কাছে টাকা না থাকে, সোনার আংটিটা খুলে নিল, তাহলে কাইন্ডস হলো সেটা, ইন ক্যাশ অর ইন কাইন্ডস, যেভাবেই হোক ট্যাক্স যেটাই নেওয়া হবে সেটাই কলসির মধ্যে জমা দেওয়া হবে। আর সেই মাটির কলসিটা কোথায় যাবে? কংস রাজার বাড়ি যাবে। তা রাস্তার মাঝখানে ওই মাটির কলসিতে দান ঘট লিখে রেখে বড় একটা লাঠি নিয়ে কৃষ্ণ পাশে দাঁড়িয়েছে, আর আরেকদিকে সুবলকে দাঁড় করিয়ে দিয়েছে, যে কেউ যেন রাস্তা দিয়ে যেতে না পারে কর না দিবে। আর ওই কৃষ্ণচন্দ্রকে দেখে রাধারানী ভাবছেন বিদ্যুৎ আর মেঘ, কারণ কৃষ্ণের গায়ের রংটা মেঘ আর হলুদ ঝলমলে ধুতি, সেটা দেখে মনে হচ্ছে বিদ্যুৎ। তাই বলছে, হরো কি দেখি গো বড়াই কদম্বের তলে, হলো কি দেখিব বড়াই কদম্বের তলে। দেখি তড়িত জড়িত জইছে নব জল ধরে, জড়িত জড়িত নব জল ধরে। দেখো দেখো কদম তলায় কেমন মেঘ জমেছে, দেখো দেখো কদম তলায় মেঘ জমেছে। তাই বিজুরি চমক দিচ্ছে কদম তলায় মেঘ জমেছে। দেখো তাই বিজুরি চমক দিচ্ছে কদম তলায় মেঘ জমেছে। ওই দেখো কালো মেঘ, তাও কদম তলায়, আবার বিদ্যুৎ চড়ানো মনে হচ্ছে, কিন্তু এরকম স্থির বিদ্যুৎ তো কখনো দেখিনি। বিদ্যুৎ চমকায় আবার নিভে যায়, কিন্তু তো স্থির বিদ্যুৎ, মানে ধুতিটাকে বিদ্যুৎ বলছে আর কৃষ্ণের অঙ্গটাকে মেঘ বলছে। বুড়িমাও তো রসিক কম নয়, সে বলছে, রাধে, মেঘ থাকলে তো বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে কই? মেঘও আছে, বিদ্যুৎও আছে, কই বৃষ্টি যখন দেখা যাচ্ছে না, তো এগিয়ে চলো। রাধারানী বলছে, বুড়িমা, তোমার বয়স হয়েছে, তাই বোধহয় ভালো করে দেখতে পাও না। যদি তোমার অনুরাগের নয়ন থাকে, তাহলে একবার আমার নয়ন পানে চেয়ে দেখো। যদিও মেঘের উদয় হয়েছে ওই কদম তলায়, কিন্তু সেই মেঘের বর্ষণ আমার নয়ন পথে। মেঘের বর্ষণ আমার নয়ন পথে। যদিও মেঘের উদয় কদম তলায়
প্রিয় মেঘে উদয় কদম তলাতে মাগো বর্ষ আমার নয়ন পথে। এ মেঘ যেমন মেঘের যা মেঘ জানো, এই মেঘের অপরূপ স্বভাব কহিতে নারী। যেথা মেঘ সেথা না হয় বাড়ি। ভক্তের হৃদয় আকাশে উদয় করি, ভক্তের হৃদয় আকাশে উদয় করি, আর নয়নের পথে বহয়ে বাড়ি। নয়নের পথে বহয়ে বাড়ি। আমার হেন মনে হয় বিজুরি হয়ে, জুড়ি হয়ে আমি যেন জড়ায়ে থাকি ওই মেঘের গায়ে। জড়ায়ে থাকি ওই মেঘের গায়ে। কেন দাস কহে তুমি না কহো আন, না কহো যে কহিলা ধনী সেই সে প্রমাণ। ধনী সেই সে প্রমাণ। ভগবান পদকর্তায় আড়াল থেকে দাঁড়ায় বলছি, ওগো রাধে, তুমি যেই মেঘের কথা বলছো সেই মেঘ কেমন মেঘ জানো? এ মেঘ সেই মেঘ বটে হে, সেই মেঘ বটে যে মেঘ ত্রিভুবন প্লাবন করে। সেই মেঘ বটে যে মেঘ ত্রিভুবন প্লাবন করে। তার লীলামৃত পরিশনে ওই ত্রিভুবন প্লাবন করে। লীলামৃত পরিশনে 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 ত্রিভুবন প্লাবন করে। সেই মেঘ বটে তাই বলে কৃষ্ণ নব জলধর, জগত শস্যই উপর বরি ক্ষয়ে লীলামৃত ক্ষয়ে লীলামৃত ধার। এই যে চারিদিকে বৃষ্টি হচ্ছে বাবা, কি সারা দেশে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টিটা কিসের বৃষ্টি? শুধু কি জল? না না, ওই জলের সঙ্গে অ্যাসিড মেশানো আছে। বিজ্ঞানীরা বলেছে এমনি জলে ঘামাচি মরে না, কিন্তু বৃষ্টির জলে ঘামাচি মরে। কেন? ওই বৃষ্টির জলের মধ্যে অ্যাসিডিফিকেশন হয়ে যায়। বৃষ্টির জলের মধ্যে অ্যাসিড মিশে আছে, কাজেই যে জল নামছে আকাশ থেকে এটা অ্যাসিড মেশানো জল, অল্প মাত্রায় থাকে তাই বোঝা যায় না। কিন্তু শ্রীকৃষ্ণ এমন মেঘ, যে মেঘ থেকে লীলার অমৃত বৃষ্টি হয়। আর যেমন বৃষ্টি হলে গাছপালা যেন টাটকা করে জীবন ফিরে পায়, তেমনি ভগবানের লীলারূপী অমৃত বৃষ্টিতে ভক্তের হৃদয় মনে প্রাণে আনন্দে একদম পরিপূর্ণ হয়ে যায়। তাই চৈতন্য চরিতামৃতে বলছে, কৃষ্ণ নব জলধর, জগত শস্য উপর বরি ক্ষয়ে লীলামৃত ধার। এই সেই মেঘ। তখন বলছে যে তাহার ওই উপরে দেখো নব ইন্দ্রধনু, তাহার উপরে দেখো নব ইন্দ্রধনু। বড়াই বলে চেনো নাকি নন্দের বালা খানু। বড়াই বলে কেন নাকি নন্দের বালা। বলছে আকাশে যেমন মেঘ থাকে, বৃষ্টি থাকে, আবার বৃষ্টি হবার পর রামধনু ওঠে, 7টা রঙের রামধনু। ঠিক তেমনি ওখানে কৃষ্ণের যে ময়ূরের পালকটা,
ওই পালকটা যেন রামধনু। আমরা যেটাকে রামধনু বলি, প্রাচীন ভাষায় তাকে বলে ইন্দ্রধনু। তাহার উপরে দেখো নব ইন্দ্রধনু অর্থাৎ রামধনু উঠেছে। তো কথা বলতে বলতে যখন কৃষ্ণের কাছাকাছি এসে গেছে, কৃষ্ণকে ওই লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ গম্ভীর ভাবে সরকারি কর্মচারী, দেখবেন সরকারি কর্মচারী কেমন হয়, আপনার কাছে খুব শক্ত লোক, কিন্তু বাড়িতে গিন্নির কাছে কিরকম? হ্যাঁ? আপনি যখন কোনো কাজ আদায় করতে যাবেন সরকারি কর্মচারীদের কাছে, যেন চিরজন্মের শত্রু এসেছে তার কাছে, এমন ব্যবহার করবে আপনার সাথে। কিন্তু সেই লোকটাই যখন নিজের গিন্নির কাছে যাবে বাড়িতে, ওগো কেমন আছো, তখন মধু বেঁচেছে বুদ্ধি, তাই না? তো যখনই এরকম শক্তপোক্ত রূপটা ধারণ করেছে লাঠি সোটা নিয়ে, ওই সরকারি কর্মচারীদের মতন শক্ত হয়ে দাঁড়িয়েছে কৃষ্ণ। রাধারানী বলছে, ওরে বাবা কৃষ্ণ এই কি রূপ গো, এ তো মনে হচ্ছে কর আদায় করবে। এগিয়ে যেই যেতে গেছে, কৃষ্ণ বলছে দাঁড়াও।